হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব একটা বলিউড রোম্যান্টিক মুভি কালাঙ্ক। গল্পটি 1946 সালের লাহোর হোসনাবাদের ভারত বিভাজনের কিছু সময় আগের। মুভির গল্পের প্রথমে সাইত্তা নামের একজন নারীকে আমরা দেখি। সে একজন ডাক্তারের সাথে কথা বলছে তার চিকিৎসার ব্যাপারে। ডাক্তার বলে তার ক্যান্সার হয়েছে, সাইত্তা বড় জোর 1 থেকে 2 বছর বাঁচবে। এটা জানার পর সাইত্তা একটা বড় ধাক্কা খায় এবং চিন্তায় পড়ে যায় সে মারা গেলে তার স্বামী দেবীর কি হবে। সে নিজেকে সামলিয়ে নেয় এবং নিজের গ্রামের বাড়ি চলে আসে তার এক কাকার বাড়িতে। সাইত্তার পরিবার এই কাকার অনেক সাহায্য করেছে। সাইত্তা কাকার কাছে তার রোগটা সম্পর্কে বলে এবং অনুরোধ করে তার মেয়ে রূপকে সে তার সাথে নিয়ে যাবে তার শ্বশুর বাড়িতে। সেখানে রূপ ও তার স্বামী দেব জান পরিচয় হবে, আর সাইত্তার মৃত্যুর পর তারা বিয়ে করে নেবে। রূপ প্রথমে এই বিয়েতে রাজি হতে চায় না, কিন্তু রূপের বাবা তাকে তার বোনদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই প্রস্তাব মেনে নিতে বলেন। তবে রূপ চায় সাইত্তার স্বামী দেব তাকে এখনই বিয়ে করে নিয়ে যাবে, সাইত্তার মৃত্যুর পরে নয়। এরপর সাইত্তা তার স্বামী দেবকে অনেক বুঝিয়ে বিয়ের জন্য মানিয়ে ফেলে। দেব রূপকে বিয়ে করে। বাসরাতে দেব রূপকে বলে যে সে কেবল সাইত্তার সুখের জন্যই তাকে বিয়ে করেছে, সে রূপকে স্ত্রীর ভালোবাসা দিতে পারবে না। রূপ এতে কষ্ট পায়, সে মন খারাপ করে সারাদিন রুমে বসে দিন কাটায়। দেবের বাবা বলরাজ চৌধুরী লাহোরের স্বনামধন্য ব্যক্তি, তাদের ডেইলি নিউজ নামের একটা সম্পাদনা সংস্থা আছে। দেব তার বাবা বলরাজকে পছন্দ করে না, তা কেন সেটা আমরা গল্পের সামনে জানতে পারবো। ওদিকে একদিন রুমে বসে রূপ বাহির থেকে কারো গান গাওয়ার আওয়াজ শুনতে পায়। জানতে চায় কে গাইছে। সে জানতে পারে যে বাহার বেগম বাহিরে গান গাইছেন। বাহার বেগম পাশের এলাকা হীরা মন্ডির এক প্রাসাদসম বাড়িতে থাকি। রূপ সাইত্তাকে বলে সে বাহার বেগম থেকে গান শিখবে, কিন্তু সাইত্তা এতে রাজি হতে চায় না, কারণ হীরা মন্ডিতে যাওয়া তাদের মানা। তবে সে জানে রূপ কতটা জেদি। সে গিয়ে দেবের বাবা বলরাজের সাথে কথা বলে এবং অনেক বুঝিয়ে তাকে রাজি করায়। এবার রূপ হীরামন্ডিতে গিয়ে জায়গাটা ঘুরে দেখে। তারপর সে বাহার বেগমের প্রাসাদে যায়। তাদের সাক্ষাৎ হয়। রূপ বাহার বেগমকে একটা গান গিয়ে শোনায়। রূপের গানে বাহার বেগম খুব মুগ্ধ হয়। রূপ বাহার বেগমকে বলে সে যে তার কাছ থেকে গান শিখতে চায়। কিন্তু যখন বাহার বেগম জানতে পারে যে রূপ বলরাজ চৌধুরীর পুত্রবধূ, সে অবাক হয়ে যায়। বাহার বেগম রূপকে জিজ্ঞাসা করে যে তার পরিবার জানে কি না সে এখানে এসেছে। রূপ বলে সে অনুমতি নিয়ে এসেছে। এরপর বাহার বেগম রূপকে গান শেখাতে রাজি হয়। এরপর রূপ যখন বাইরে আসে তখন তার সাথে জাফর নামের এক ছেলে দেখা হয়। জাফর বাহির থেকে রূপের গান শুনতে পায় এবং সেই রূপের জন্য অপেক্ষা করছিল। জাফর রূপের গানের প্রশংসাও করে। সেই মেয়ে পটাতে ওস্তাদ। আর এভাবেই তাদের প্রথমবার দেখা হয়। এবার রূপকে আমরা দেখি সে দেবের অফিসে তার সাথে কাজ করতে শুরু করেছে। একদিন রূপ দেবকে বলে সে হীরামন্ডির উপর একটা প্রবন্ধ লিখতে চায়। দেব বলে যদি প্রবন্ধটি ভালো হয় তবে সেটি সে তার সংবাদপত্রে প্রকাশ করবে। হীরামন্ডির উপর আর্টিকেল লিখতে রূপ আব্দুল খান নামের একজন ব্যক্তির কাছে আসে। সে এই জায়গাটা সম্পর্কে অনেক কিছু জানে। আব্দুল নিজের একটা দল চালায়, যেখানে সে তার ধর্মের মানুষের অধিকারের জন্য লড়াই করছে, আর সে ভারত বিভাজন চায়। কিন্তু আব্দুল যখন জানতে পারে যে রূপ দেবদের পত্রিকায় কাজ করে, সে রূপকে কোনো সাহায্য করতে মানা করে দেয়, কারণ দেব ও তার বাবা বলরাজ চৌধুরী ভারত বিভাজন চায় না। তাই আব্দুল তাদের পছন্দ করে না। রূপ আব্দুলের কাছ থেকে কোনো রকম তথ্য পায় না। পথে জাফরের সাথে রূপের আবারও দেখা হয়। এরপর জাফর রূপকে জায়গাটা ভালোভাবে চিনতে সাহায্য করে। সে রূপকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং তাকে অনেক তথ্য দেয়। আর এভাবেই রূপ ও জাফর একসাথে আরও বেশি সময় কাটাতে শুরু করে। ধীরে ধীরে তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে। বাহার বেগম যখন এই ব্যাপারে জানতে পারে, সে গিয়ে জাফরের সাথে দেখা করে এবং তাকে রূপের সাথে ঘনিষ্ঠ হতে মানা করে। এখানে একটা সত্য প্রকাশ পায়, জাফর আসলে বাহার বেগম ও বলরাজ চৌধুরীর ছেলে। বলরাজ চৌধুরী বিবাহিত হওয়ার সত্ত্বেও বাহার বেগমের সাথে তার সম্পর্ক ছিল। তারা একে অপরকে ভালোবাসত। তাদের একটা ছেলেও হয়েছিল, সে আর কেউ নয় জাফর। কিন্তু বলরাজ চৌধুরী কখনোই বাহার বেগম এবং তার ছেলেকে মেনে নেয়নি, আর তাই জাফরকে একজন অবৈধ সন্তান হিসেবে জীবন কাটাতে হয়। আর এখন সে বলরাজ চৌধুরী পরিবারের উপর প্রতিশোধ নিতে চায়, কারণ রূপ বলরাজ চৌধুরীর পুত্রবধূ, তাই সে তার সাথে ভালোবাসা অভিনয় করছে। আর এভাবে সে বলরাজ চৌধুরী পরিবারের সম্মানহানি করবে। কিন্তু বাহার বেগম জাফরকে বোঝাতে চায় এর সব কিছুর মধ্যে রূপের কোনো দোষ নেই। কিন্তু জাফর তার মা বাহার বেগমকে ঘৃণা করে এবং সে তার কোনো কথাই শুনতে রাজি না। আমরা দেখি রূপও ধীরে ধীরে জাফরের ভেঙে পড়ে গিয়েছে। অন্যদিকে অফিসে কাজ করতে গিয়ে দেবের সাথেও তার ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। সাইত্তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হতে থাকে এবং তার হাতে আর বেশি সময় নেই। মারা যাওয়ার আগে সাইত্তা দেবকে বলে যে তার উচিত রূপের সাথে তার সম্পর্ককে আরেকটা সুযোগ দেওয়া। সে তাকে তার বাবা বলরাজকেও ক্ষমা করে দিতে বলে, কারণ বাহার বেগমের সাথে সম্পর্কের কারণে দেবের মা কষ্ট পেয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। তাই দেব তার বাবাকে ছোট থেকেই পছন্দ করে না। সাইত্তা মারা যায়। সাইত্তা চলে যাওয়ার পর দেব একেবারে ভেঙে পড়ে।
তবে সাইদ তার শেষ ইচ্ছা পূরণ করার জন্য সে রূপের সাথে তার সম্পর্ককে আর একটা সুযোগ দিতে চায়। সে রূপকে এই কথা জানায়, কিন্তু এটা শুনে রূপ বুঝে উঠতে পারে না সে এখন কি করবে। এদিকে বলরাজ চৌধুরী জাফর ও রূপের সম্পর্কের কথা জানতে পেরে যায়। সে বাহার বেগমের সাথে দেখা করতে হীরামন্ডিতে আসে। জাফরও সেখানে আসে। বলরাজ তাকে রূপ থেকে দূরে থাকতে বলে। এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। শেষ পর্যন্ত বলরাজ রেগে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি বাহার বেগম রূপের সাথে দেখা করতে আসে। সে রূপকে জাফরের আসল সত্যিটা বলে। সে বলে যে বলরাজ চৌধুরীর উপর প্রতিশোধ নেওয়ার জন্যই জাফর শুধু তাকে ভালোবাসার ভান করছে। এই কথা শুনে রূপ ভেঙে পড়ে। আর রূপ তার এবং দেবের সম্পর্কে আরেকটা সুযোগ দেয়। কিন্তু রূপ শীঘ্রই বুঝতে পারে যে সে জাফরকে ভালোবাসে। সে দেবকে কখনোই ভালোবাসতে পারবে না। আর দেবকে সে সবকিছু খুলে বলে। দেব বলে সে যদি এখনও জাফরকে ভালোবাসে তবে তাকে জাফরকেই বেছে নেওয়া উচিত। অন্যদিকে আব্দুল খান এবং তার কিছু লোক তাদের দাবি পূরণের জন্য শহরে দাঙ্গা শুরু করে। বলরাজ এবং দেবও তাদের টার্গেট হয়। জাফর সত্যিই রূপকে ভালোবেসে ফেলেছে। তার মন পরিবর্তন হয়ে যায়। জাফর আবদুল্লার সাথে দেখা করে তাকে এসব বন্ধ করতে বলে, কিন্তু আব্দুল তার কথা শোনে না। এরপর জাফর রূপের সাথে দেখা করে। জাফর রূপকে বলে সে সত্যিই তাকে ভালোবেসে ফেলেছে। রূপ কি সব ছেড়ে তার সাথে যেতে পারবে? রূপ সবকিছু ছেড়ে জাফরের সাথে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে শহরে দাঙ্গা শুরু হয়। জাফর রূপকে নিয়ে তাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আব্দুল ও তার লোকেরা দেবের অফিসে এসে ভাঙচুর শুরু করে। তারা দেবকে হত্যা করার চেষ্টা করে। তখনই সেখানে জাফর ও রূপ এসে দেবকে উদ্ধার করে। তারপর তারা বাহার বেগমের কাছে যায়। তাকে সঙ্গে নিয়ে তারা ট্রেনে করে অমৃতসর চলে যাবে। কিন্তু বাহার বেগম যেতে রাজি হয় না, কারণ তার অধীনে অনেক মেয়েরা রয়েছে। সে তাদের ছেড়ে একা যেতে পারবে না। এবার জাফর, রূপ এবং দেব রেল স্টেশনের দিকে রওনা হয়, যেখানে আব্দুল দেব ও রূপকে হত্যা করতে আসে। তবে জাফর আব্দুল এবং তার লোকদের থামানোর চেষ্টা করে এবং দেব ও রূপকে ট্রেনে উঠতে বলে। জাফর আব্দুলকে অনুরোধ করে দেব এবং রূপকে ছেড়ে দিতে, কিন্তু যখনই জাফর ট্রেনে ওঠার জন্য এগোচ্ছিল আব্দুল তার পেটে ছুরি চালিয়ে দেয় আর জাফর সেখানেই মারা যায়। রূপ এই দৃশ্য দেখে চিৎকার করে কাঁদতে থাকে আর ট্রেন চলতে শুরু করে। রূপ এবং দেব অমৃতসর এসে পৌঁছায়। বলরাজ চৌধুরী আগে থেকেই এখানে এসে পৌঁছে গিয়েছিল। রূপ ও দেব তাদের বিয়েকে আরেকটা সুযোগ দেব। এরপর কেটে যায় 10 বছর। এবার আমরা দেখি রূপ ও দেব তাদের অভিজ্ঞতা আদিত্য নামের একজন সাংবাদিকের কাছে শেয়ার করে। মুভির সেই দৃশ্যে আমরা দেখি রূপ ও দেব দুজনই তাদের ভালোবাসার মানুষটিকে স্মরণ করে। রূপ বলে ভালোবাসা এবং ঘৃণা দুটো রঙই লাল, কিন্তু কখনো কখনো ভালোবাসা নিয়ে আসে একটা কলঙ্ক। সে জাফরের সাথে তার সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলে, সেটা কি ভালোবাসা ছিল নাকি কলঙ্ক? আর এখানেই মুভির গল্পটা শেষ হয়।